নমস্কার বন্ধুরা, আমি অ্যাডভোকেট পায়েল চক্রবর্তী চলে এসেছি আজকে একটা লিগ্যাল ভিডিওর সাথে। আজকের ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, আমি অনেক দিন পরে ভিডিও নিয়ে আসছি। কিছু পার্সোনাল রিজনের জন্য আমি এখন খুব ফ্রিকুয়েন্টলি ভিডিও দিতে পারছি না, কাজের কিছু প্রেশারের জন্য। আর অনেকে আমাকে কমেন্ট করছেন যে দিদি লিগ্যাল ভিডিও আসছে না। তো তাদের জন্য আরও বেশি করে আমি আজকে এই ভিডিওটা করছি, অবশ্যই তারা দেখবেন। আর যারা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন, মানে আমার লিগ্যাল ভিডিওগুলো দেখে যারা আমাকে কমেন্ট করছেন, আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, ডেসক্রিপশনে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে। যদি কোনো লিগ্যাল হেল্পের প্রয়োজন হয়, মেলে আমাকে একটা মেল লিখে দেবেন, আমি সময় সুযোগ করে আপনাদের রিপ্লাই অবশ্যই করে দেবো। তো ডেসক্রিপশনে আমার মেল অ্যাড্রেসটা দেয়া থাকবে। তার আগে বলি, আমার যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার এই লিগ্যাল ভিডিওগুলো অনেকেরই ভালো লাগছে, অনেকের উপকারে লাগছে। তো দেরি না করে আজকের যে মেন টপিক, সেই টপিকের উপরেই আজকে আলোচনা করব। তো এক্সামিনেশন অফ উইটনেস, যাদের মামলা চলছে বা যাদের এই স্টেজের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তারা এই সেন্টেন্সটার সাথে খুবই ওয়াকিবহাল আমার মনে হয়। তো এই যে উইটনেস বা সাক্ষী, এই সাক্ষীর কটা স্টেজ থাকে, সাক্ষীর সময় কি কি সাবধানতা অবলম্বন আমাদের করতে হয়, কীভাবে আমরা নিজেদেরকে প্রিপেয়ার করব, হ্যাঁ, সেই সমস্ত কিছু বিষয় আজকে কিন্তু আমি এই ভিডিওতে তুলে ধরব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই কিন্তু আপনাদের একটা ধারণা হবে এই উইটনেস বা সাক্ষীর ব্যাপারটার ওপরে। তো যে কোনো মামলায় সাক্ষী এটা কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট পার্ট। এবারে যাদের মামলা চলছে তারা তো জানে, যাদের চলছে না বা হতে পারে ভবিষ্যতে, তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট। সাক্ষীর কিন্তু 3টে পর্যায় হয়, মানে যে কোনো মামলায় সাক্ষীটা যারা দিতে আসে বা যাদেরকে সাক্ষীর জন্য ডাকা হয়, তাদেরকে 3টে পর্যায়ের মধ্যে দিয়ে যেতে হয়। সেটা প্রথম হচ্ছে চিফ এক্সামিনেশন, দ্বিতীয় হচ্ছে ক্রস এক্সামিনেশন, তৃতীয় হচ্ছে রি এক্সামিনেশন। তাহলে আমরা বুঝতেই পারলাম যে সাক্ষীর 3টে পার্ট হয়, ক্রস এক্সামিনেশন, চিফ এক্সামিনেশন অ্যান্ড রি এক্সামিনেশন। প্রথমে আমরা চিফ এক্সামিনেশনটা কি সেটা জেনে নেব, ঠিক আছে। এই চিফ এক্সামিনেশনটা হচ্ছে সাক্ষী যে দিতে এসছে কোর্টে, ঠিক আছে, সে যেটা বলতে চায় কোর্টে, সেটাই কিন্তু এই চিফ এক্সামিনেশনে লেখা থাকে। এবং এই চিফ এক্সামিনেশন 2 ধরনের হয়, একটা ওরালি হতে পারে, একটা লিখিত হতে পারে। এবার কোন কোন ম্যাটারে ওরাল চিফ এক্সামিনেশনটা কোর্ট গ্রহণ করবে আর কোন কোন ম্যাটারে লিখিত চিফ এক্সামিনেশন দেওয়া হয় এফিডেভিটের মাধ্যমে, সেটা একটু জেনে নিই। প্রথমে হচ্ছে ওরাল এক্সামিনেশন যখন হয় তখন সেটা কিন্তু বিশেষভাবে ক্রিমিনাল ম্যাটার, অ্যাক্সিডেন্টাল ক্লেম ম্যাটার, এগুলোতে কিন্তু সাক্ষীর বয়ান ওরালি নেওয়া হয়। আর যেগুলো সিভিল ম্যাটার আছে, যেমন ম্যাট্রিমোনিয়াল স্যুটস, তারপরে চেক বাউন্স, তারপরে আরও যে সিভিল ম্যাটার্সগুলো আছে, সেগুলোতে কিন্তু এফিডেভিটের মাধ্যমেই কিন্তু এই চিফ এক্সামিনেশনটা জমা দেওয়া হয় লিখিতভাবে, ঠিক আছে। এবারে আসছি ডকুমেন্টের ব্যাপারে। ডকুমেন্ট মানে যে কোনো বয়ানের ক্ষেত্রে বা যে কোনো মামলার ক্ষেত্রে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস আমাদের জমা দিতে হয়। এবার বয়ানের ক্ষেত্রেও সেটা দিতে হয়, মানে সাক্ষীর ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা এই রিকোয়ার্ড ডকুমেন্টগুলো এক্সিবিট হিসেবে এই চিফ এক্সামিনেশনের মধ্যে নথিভুক্ত করি, ঠিক আছে। এবং এই এক্সিবিট করার মানে হলো কোর্টের কাছে আমরা ওই প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো, যার ওপরেও সাক্ষী হতে পারে, সেগুলো কোর্টের কাছে আমরা জমা দিচ্ছি বা কোর্টের কাছে আমরা প্রদর্শিত করছি। তাহলে আমরা বুঝলাম যে চিফ এক্সামিনেশন 2 ধরনের হতে পারে, ওরালি হতে পারে আর রিটেন হতে পারে, এফিডেভিটের মাধ্যমে যে চিফটা আমরা জমা দিই।
আর চিফ এক্সামিনেশন মানে সাক্ষী যেটা বলতে এসছে সেটাই হচ্ছে চিফ এক্সামিনেশন, ঠিক আছে। আর চিফ এক্সামিনেশনটা তো বললামই, সিভিল ম্যাটারের ক্ষেত্রে এফিডেভিট হিসেবে কোর্টের কাছে জমা দেওয়া হয়, আর ক্রিমিনাল ম্যাটার অ্যাক্সিডেন্টাল ক্লেম কেসের ব্যাপারে সেগুলো কিন্তু ওরালি নেওয়া হয়, ওরাল স্টেটমেন্টটাই সাক্ষীর নেওয়া হয়। এবারে আমরা চলে আসছি ক্রস এক্সামিনেশন। ক্রস এক্সামিনেশন কি? এই ক্রস এক্সামিনেশনটা কিন্তু খুবই ভাইটাল। এই ক্রস এক্সামিনেশনে যে অপোজিট লয়ার, আমি আগেই বলেছি যে কোনো মামলায় বাদী বিবাদী উভয় পক্ষ থাকে, মানে বাদী হচ্ছে যে মামলা করেছে তার অ্যাডভোকেট, বিবাদী হচ্ছে অপরপক্ষ বিপক্ষের অ্যাডভোকেট। তারা কিন্তু কোয়েশ্চেন করবে এবং এমন ধরনের কোয়েশ্চেন করে যাতে সাক্ষী, মানে যে সাক্ষী দিতে এসেছেন তিনি ভয় পেয়ে যান বা যে কোনোভাবে তাকে ফাঁসানোর চেষ্টা করা হয় এই ক্রস এক্সামিনেশনে। সুতরাং ক্রস এক্সামিনেশনের সময় সাক্ষীকে কিন্তু যথেষ্ট পড়াশোনা করে আসতে হয়, মানে অপরপক্ষের লয়ার বা অপরপক্ষের অ্যাডভোকেট কী ধরনের কোয়েশ্চেনে তাকে জর্জরিত করবে সে বিষয়ে তাকে নিজের অ্যাডভোকেটের সাথে বসে খুব ভালোভাবে পড়াশোনা করে তবেই আসতে হয়। সাক্ষী কিন্তু একটা মানে সত্যি কথা পরীক্ষার মতো। আর এটা মনে রাখতে হবে আমাদের যে সাক্ষী কিন্তু কোর্টের কাছে খুবই একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার। সুতরাং ভয় না পেয়ে সাক্ষী দেওয়ার সময় খুব সাহসের সাথে সাক্ষী দিতে হবে। যদি ভয়ে দেখানোর চেষ্টা অপরপক্ষের লয়ার আপনাকে করবে, কিন্তু আপনাকে সেখানে স্ট্রিক্ট থাকতে হবে এবং যদি আপনি কোনো কোয়েশ্চেন বুঝতে না পারেন তাহলে আবার করে বলতে হবে যে আমি বুঝতে পারিনি, ঠিক আছে। অপরপক্ষের লয়ারের এটাই কাজ হবে যে সাক্ষীকে বিভ্রান্ত করা, ঠিক আছে। সুতরাং ক্রস এক্সামিনেশনটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এবারে আসছে রি এক্সামিনেশন। রি এক্সামিনেশনটা কি? যে কোনো সাক্ষী যে সাক্ষী দিল বা বয়ান দিলেন সেক্ষেত্রে অনেক স্টেটমেন্টের ক্লিয়ারিটি থাকে না। সুতরাং সাক্ষীর যে কোনো স্টেটমেন্টকে ক্লিয়ার করার জন্য, যে কোনো স্টেটমেন্ট উভয় পক্ষে বুঝতে পারছে না সেটার জন্য কিন্তু রি এক্সামিনেশন করা যেতে পারে। সেটা অবশ্যই কোর্টের পারমিশন নিয়ে এটা করা হয়। মানে এখানে বলা হচ্ছে যে রি এক্সামিনেশন মানে বুঝতেই পারছেন যে সাক্ষীর যে কোনো স্টেটমেন্ট যেটা দিয়েছে বা যে সাক্ষীটা দিয়েছে সেটাই কিছু গলতি দেখা দিতে পারে বা মনে হচ্ছে, সেক্ষেত্রে সেটা ক্লিয়ারিটির জন্য আবার সাক্ষীকে ডেকে পাঠানো হয় রি এক্সামিনেশনের জন্য। তাহলে আমরা বুঝতে পারছি যে এই তিনটেভাবে সাক্ষী দেওয়া যায় যে কোনো মামলায়: চিফ এক্সামিনেশন, ক্রস এক্সামিনেশন অ্যান্ড রি এক্সামিনেশন। তো এবারে আমরা জেনে নিই যে এই যে সাক্ষী যখন কেউ দিতে আসছে সে অবশ্যই বড় বড় তাবর লোকজনও সাক্ষী দিতে এসে যথেষ্ট ভয় পায় কোর্টের যে অ্যাম্বিয়েন্স দেখে, স্বাভাবিক। আবার অনেকে খুব সাহসের সাথে সাক্ষী দেয়। তো আমার সাজেশন এটাই থাকবে যে সাক্ষীটা কিন্তু, যে সাক্ষী দিতে আসে সে কিন্তু কোর্টের কাছে খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যক্তি, ঠিক আছে। তো তার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর সাক্ষী দিতে এসে ভয় পেলে কিন্তু কোশ্চেনের সম্মুখীন হওয়া যায় না। দ্বিতীয় হচ্ছে চিফ এক্সামিনেশন যখন হবে তখন আগেও বলেছি নিজের অ্যাডভোকেটের সাথে বসে অপরপক্ষের লয়ার কি কোশ্চেন করতে পারে সেগুলো ভালো করে ঝালাই করে পড়াশোনা করে তবেই কিন্তু সাক্ষী দিতে আসা উচিত। আরেকটা হচ্ছে অনেক সময় দেখা যায় কোর্টে আপনার অ্যাডভোকেট নেই কিন্তু আপনাকে সাক্ষীর জন্য ডাকছে, অপোজিট লয়ার এবং জাজ বলছে যে সাক্ষীর জন্য উঠিয়ে দিন। এটা কিন্তু করা কখনোই উচিত নয়, কারণ নিজের অ্যাডভোকেট যতক্ষণ না পাশে থাকছে ততক্ষণ আপনি সিকিউর ফিল করবেন না। সেজন্য নিজের অ্যাডভোকেটের উপস্থিতিতেই আপনি আপনার সাক্ষীটা দেবেন। অনেক সময় এটাও দেখা যায় যে অনেকে সাক্ষীর যে বয়ান টাইপিস্ট যারা হয় তারা কিন্তু ভুলভাল টাইপ করে, সেদিকেও কিন্তু যে সাক্ষী দিচ্ছে বা সাক্ষীর যে অ্যাডভোকেট তাকে সতর্ক থাকতে হয় যে টাইপিংটা মিস্টেক হয়ে যাচ্ছে কিনা। যদিও বা দেখা যায় সাক্ষীর শেষে
যে সাক্ষীর যে টাইপ করা হয় সেই জিনিসটাকে তাদেরকে পড়তে দেওয়া হয়, যে সাক্ষী দিয়েছে তাকে পড়তে দেওয়া হয়, তাদের অ্যাডভোকেটকেও পড়তে দেওয়া হয়। কিন্তু যখন ভুলটা হচ্ছে তখনই নজর করে যদি ভুলটাকে সংশোধন করা হয় সেটা বেশি ভালো, কারণ একবার সাক্ষী হয়ে গেলে সেটাকে সংশোধন করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। করা যায় কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায়। সুতরাং আপনারা যখন সাক্ষী দেবেন খুব সতর্কভাবে দেবেন যে টাইপিংটা ঠিক হচ্ছে কি না। অনেক সময় ওরা ইচ্ছা করে টাইপিং মিস্টেক করে অপর লয়ারের প্ররোচনায়। হ্যাঁ, বুঝতেই পারছেন কি কি চলতে পারে কোর্টে। তো সেগুলোর দিকে একদম সতর্কভাবে দৃষ্টিপাত করতে হবে। আর দ্বিতীয়, সবসময় সাক্ষী যখন দেবেন জোরে দেবেন এবং অপোজিট লয়ারকে বলবেন আপনি জোরে কোয়েশ্চেনটা করুন। আর যদি বুঝতে না পারেন ডাবল জিজ্ঞেস করবেন যে আমি এই জায়গাটা বুঝতে পারলাম না। আর জাজের দিকে তাকিয়েই কিন্তু সাক্ষী দেওয়াটা উচিত। এদিকে ওদিকে অনেক সময় তাকানো হয়। জাজ কিন্তু সবসময় বলে যে আমার দিকে তাকিয়ে আপনি বয়ানটা দিন। সুতরাং এই জিনিসগুলো যদি ফলো করা হয় তাহলে কিন্তু কোর্টের ক্ষেত্রে সুবিধাজনক এবং যে সাক্ষী দিতে এসছে তার ক্ষেত্রে সুবিধা হবে। আর আরেকটা রিকোয়েস্ট, যে কোর্টটা কোনো ভয়ের জায়গা না, সেখানে বিচার পাওয়া যায়। তো ভয় করে সাক্ষী দিতে একদম আসবেন না। সাক্ষীটা কিন্তু কোর্টের কাছে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় এবং মামলার ক্ষেত্রেও প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা ভূমিকা বা পার্ট। ঠিক আছে, সুতরাং সাক্ষী দিতে এসে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আজকের এই সাক্ষী সম্বন্ধীয় যা ভিডিও আমি করলাম আশা করি আপনাদের উপকারে লাগবে কিছুটা হলেও। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যরাও উপকৃত হয়। আর আজকের মতো এইটুকুই। অন্য কোনো দিন আসবো নতুন কোনো লিগ্যাল ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর অবশ্যই পজিটিভ থাকবেন।